প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি দ্বাদশ অংশ। নেতাকে আগে বাড়তে দেখে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সবাই। অর্ধবৃত্তের আকারে ঘিরে ফেলল ক্যালিফোর্নিয়াকে। ব্যাপার কি? কণ্ঠে জোর ফুটানোর প্রয়াস পেল মাইনার, কিন্তু যুদ্ধ হলো না। চাপাটা বন্ধ রাখো। আমি কিছু জিজ্ঞেস না করলে খুলবার দরকার নেই, তীক্ষ্ণ স্বরে নির্দেশ দিল মুখোশধারী। আর ভালোই ভালোই আমাদের সঙ্গে যাবে। সব নির্দেশ মানলে কোনো ক্ষতি করা হবে না তোমার। নিশ্চিন্ত থাকো, আমাদের কাজ শেষ হলে ঠিক ছেড়ে দেব তোমাকে। মুখে না বললেও চলতো। লোকটার গুরুগম্ভীর কণ্ঠ শুনেই বুঝে গেছে কপালে খারাপই আছে। এই মুহূর্তে পুতুল হয়ে যেতে হবে। বাধা দেওয়ার প্রশ্ন অবান্তর। আগাগোড়া নিরীহ মানুষ সে। চারজন শক্তিশালী লোকের বিরুদ্ধে কী বা করতে পারবে? বাধা দিলে কাজের কাজ কিছু তো হবেই না, সেফ নিজের মৃত্যুকে এগিয়ে আনা হবে। প্রথমে চোখে ব্যান্ডানা পেঁচিয়ে অন্ধ করে দেয়া হলো তাকে। তারপর পিছমোড়া করে দুহাত বেঁধে ফেলা হলো। শেষে ঠেলে নিয়ে যাওয়া হলো ঘোড়ার কাছে। স্যাডলে চলল মাইনার। অন্যদের জিম্মায় বন্দিকে রেখে কেবিনে গিয়ে ঢুকলো নেতা। তালাশ শুরু করলো। মিনিট কয়েক পর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। পানিতে ভেসে আসা সেই নাগেট। সন্তুষ্ট মনে এবার সঙ্গীদের সঙ্গে যোগ দিল লোকটা। যাত্রার নির্দেশ দিতে উপত্যকার দিকে এগোলো সবাই। মাঝখানে বন্দিকে রেখে এক সারিতে এগোচ্ছে। গন্তব্যে গন্তব্য যেখানেই হোক শহর এড়িয়ে যাবে, তা স্পষ্ট বোঝা গেল। কতজন রাইড করেছে বলতে পারবে না বুড়ো মাইনার। দিক সম্পর্কে ধারণা হারিয়ে ফেলেছে। কতক্ষণ রাইড করেছে বলতে পারবে না বুড়ো মাইনার। দিক সম্পর্কে ধারণা হারিয়ে ফেলেছে। একসময় থামলো সবাই। প্রায় হ্যাঁচকা টানে স্যাডল থেকে নামানো হলো ওকে। চোখে ব্যান্ডানার পট্টি সরিয়ে ছোট্ট একটা লগের শ্যাকে ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো। পরে তোমার সাথে কথা বলবো, তীক্ষ্ণ স্বরে বলল নেতা। পরপরই সশব্দে দরজা আটকানোর শব্দ হলো। বাইরে থেকে তালা আটকে দেয়া হলো। মনের সমস্ত ক্ষোভ, হতাশা আর অসন্তোষ ঝাড়তে শুরু করলো বন্দি। খিস্তির তুবড়ি ছোটালো। সারা জীবন ধরে বিভিন্ন মাইনিং ক্যাম্প ও বুনো শহরে কাটিয়েছে ক্যালিফোর্নিয়া। বেপরোয়া সব মানুষের সঙ্গে উঠবোস করেছে। স্বভাবতই তার গালাগালের ভাণ্ডার খুব সমৃদ্ধ। নির্বিচারে গালাগাল করছে। রহস্যময় অচেনা যে লোকগুলোকে বন্দি করে এনেছে তাদের দিয়ে শুরু হলেও ক্রমে উইন্ডি এবং চৌহদ্দির কোনো লোকই বাদ পড়ল না। এমনকি নিজেকেও উদার মনে শুলে চড়িয়ে ফেলল ক্যালিফোর্নিয়া। আসল তোপটা গেল সিপি ফোরম্যানের উপর দিয়ে। এ জীবনে আর এটাই বাকি ছিল। নিজের উপর তীব্র অসন্তোষ বোধ করছে ও। সেদে বিপদ ডেকে আনলাম। কোন কোন কুলক্ষণে হারামি পাঞ্চারটাকে সব খুলে বললাম। শালা অকৃতজ্ঞ শয়তান। হারামির মুখটা দেখে মনে হচ্ছিল কত নির্ভরযোগ্য, নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। অথচ একটা দিন পেরোনোর আগেই আমাকে ওর আসল রূপ দেখিয়ে দিয়েছে। পার্কারকে বিশ্বাস করেছ? পার্কারকে বিশ্বাস করেছ না? তুমি একটা বোকার হদ্দ। কাল কাল প্রসপেক্টিং করতে দিয়েছে, খনির খবর বের করতে। তারপর ফোরম্যানকে পাঠিয়ে জেনে নিয়েছে সব কিছু। এবার বন্দি করেছে। কিন্তু অত সহজে মুখ খুলছি না। যত যাই করুক, মুখে তালা এঁটে রাখলাম। হতচ্ছাড়া ওই পাঞ্চার কেন? স্বয়ং শয়তান এলেও আমার মুখ খুলতে পারবে না আর। দরজার বাইরে দীর্ঘদেহী এক লোক দাঁড়িয়ে এতক্ষণ বুড়োর কথা শুনছিল। সব শুনে চওড়া হাসি ফুটল ওর মুখে। বুড়ো বাকোয়াজ, বিড়বিড় করল সে। ক্যালকিনকে আসামি ঠাউরে বসে আছে। ভালোই হলো। তোমার ভুল ভাঙাতে কার ঠেকা পড়েছে? সকালে নিশ্চয় রাক্ষসে ক্ষুধা অনুভব করবে।
দোস্ত তখন দেখা যাবে, মুখ না খুলে যাও কোথায়। ক্যালিফোর্নিয়ার সঙ্গে দেখা করবার দ্বিতীয় দিন শহরে গেল জন ক্যালকিন। স্লাইসের ঘটনা সম্পর্কে কাউকে বলেনি ও। বেন ব্লকারকেও গোপনীয়তা রক্ষার শপথ করিয়েছে। তাই প্লাজায় যখন ঢুকলো কাউকেই বিস্মিত দেখালো না। কেউ কেউ বন্ধুত্বপূর্ণ নট করলো ওর উদ্দেশ্যে। অন্যরা সেফ নিষ্পেয় মুখে ওকে বাড়ির কাছে গিয়ে দাঁড়াতে দেখল। প্লাজার সুন্দরী মালকিনকে শুভেচ্ছা জানালো জন। দৃশ্যত ওর মৃত্যুর খবর চাউর হয়নি এখনো। যেই ওকে ধাক্কা দিয়ে প্রপাতে ফেলে থাকুক, অদ্ভুত কোনো কারণে ওর মৃত্যুর খবর চেপে গেছে। নাকি ওর মৃত্যু সম্পর্কে নিশ্চিত ছিল না। হাসি মুখে জনকে সম্ভাষণ জানালো রোজা মেলিন। তবে তার চাউনির গভীরে ক্ষীণ ছায়া ঠিকই দেখা গেল। আমাকে দেখে বোধহয় খুশি হওনি তুমি, সোজা সাপটা বলল জন। কথাটা সত্যি নয় তুমিও জানো, ঠোঁট উল্টে বলল রোজা। সেদে ঝামেলায় জড়াতে এসেছো এখানে। কুচকে গেল জনের চোখের কোণ। তোমার সঙ্গে দেখা করতে এসেছি। অধৈর্য ভঙ্গিতে শ্রাগ করল মেয়েটি। প্রতিদিন সকালে ওল্ড স্টারমের দিকে ঘুরে আসা আমার বহুদিনের অভ্যাস। বেশ, মনে রাখবো কথাটা, সহাস্যে বলল জন। আমোদে শোনালো কণ্ঠ। কে জানে, ফের হয়তো ঘোড়াটা তোমাকে ফেলে দৌড় দেবে, আর তখন মিস অ্যানকোরা আমার সাহায্য চাইবে। না হেসে পারল না রোজা। তবে হাসিটা মুহূর্তে বিদায় নিল মুখ থেকে। দরজার উপর দৃষ্টি পড়েছে ওর। বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করল। সাধারণত শিশুসুলভ ঢঙে বিরক্তি প্রকাশ করে ও, তবে এখনকার ব্যাপারটা অকৃত্রিম। নিজের জায়গা থেকে নড়ল না জন। বাড়ির পিছনের আয়নায় চলে গেছে চোখ। সুইং দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখতে পেল কিং বেলেজারকে। দ্রুত পায়ে বারের দিকে এগিয়ে আসছে লোকটা, মাথা নিচু করে। একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো জন। তারপর বেলেজার কাছে আসতে মুখ তুলে সরাসরি তাকালো তার দিকে। ঈশ্বর! হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিং বেলেজার। চোখের পলক পড়ছে না। চাউনিতে রাজ্যের অবিশ্বাস একেবারে বেখুব বনে গেছে। ঠান্ডার নদীতে যার বিকৃত ও ছিন্ন ভিন্ন লাশ ভেসে যাওয়ার কথা, তাকে চোখের সামনে আস্ত দেখতে পাচ্ছে। ভূত দেখছে না, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাহলে ব্যাপারটা আদপে কি ঘটল? তবে প্রশ্নের জবাব খুঁজতে গেল না কিং, বরং প্রায় তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয়ার প্রয়াস পেল। বিস্ময়ের জায়গা দখল করল কুৎসিত ক্রোধ। জ্বলন্ত দৃষ্টিতে রোজা মেলিনের দিকে ফিরল। এই বেটা কি করছে এখানে? কর্কশ শোনালো কিংয়ের কণ্ঠ। স্মিথ হাসি ফুটল জনের ঠোঁটে। কিং বেলেজার শিয়ানের লোক, তাতে কোনো সন্দেহ নেই। নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পেরেছে চরম মুন্সিয়ানার সঙ্গে। কিন্তু ওই কয়েক মুহূর্তে যা জানবার ছিল জানা হয়ে গেছে ওর। কিং বেলেজারের মুখ দেখেই বুঝে নিয়েছে। সেলাইসে পরে জান খোয়াতে পারে জন, এমন কিছু আশা করেছিল সে। এর ব্যত্যয় ঘটতে দেখে চরম বিস্মিত হয়েছে। প্রশ্নটাকে করে কি লাভ? আমাকে জিজ্ঞেস করো, বলল জন। কিংয়ের জ্বলন্ত দৃষ্টি স্থির হয়ে আছে রোজা মেলিনের উপর। শক্ত হয়ে গেছে চোয়াল। জনের দিকেও ফিরল না সে, ক্ষেপে বোম হয়ে যাচ্ছে। উত্তরটা রোজাই দিল। সবার জন্যে উন্মুক্ত জায়গা এটা, তাই তোমার বা অন্য যে কারো মতো এখানে আসবার 16 আনা অধিকারই রয়েছে ওর। প্লাজা মালিকের কথায় চটে গেল ব্লেজার। এই তাহলে ব্যাপার, নতুন নাগর জুটিয়ে ফেলেছ? কিন্তু আমার খায়েশ তো এখনো মেটেনি। শীতল কর্তৃত্বপূর্ণ একটা কণ্ঠ থামিয়ে দিল তাকে। সামনের দিকে কিছুটা ঝুঁকে এসেছে জন ক্যালকিন। দুহাত শিথিলভাবে ঝুলছে দেহের দুপাশে। ওর চাহনিতে মৃত্যুর ডাক। অনেক বলে ফেলেছ ব্লেজার, এই শেষ, ঘোষণা করল জন। অপেক্ষায় থাকলো। ধীরে ধীরে ওর দিকে ফিরল ব্লেজার।
চাউনিতে স্পষ্ট অসন্তোষ ঝরে পড়ছে। তোমাকে শুধু একটা কথাই বলবার আছে আমার। ভাগ্যের উপর খুব বেশি ভরসা করতে নেই। ইতোমধ্যে দুবার অন্যের ব্যাপারে নাক গলাতে গিয়ে বেঁচে গেছো। 3বার শুধরে দিল সিপি ফোরম্যান, এবং ওটাই আমার শেষ সীমা ছিল। কিং বেলেজারের চোখে ক্ষণিকের জন্য ফুটে ওঠা বিষয় ঠিকই খেয়াল করল জন। তুমি যদি চতুর্থবার চেষ্টা চালাতে চাও, আপত্তি নেই আমার। দ্বিধায় ভুগছে কিং। অন্তঃস্থলে বিস্তৃষা বা অসন্তোষের ঘাটতি নেই। জন ক্যালকিনের উপস্থিতি, বরফ শীতল কণ্ঠ বা নির্লিপ্ত মুখ নির্জলা অ্যাসিডের মতো ক্রিয়া করছে মনে। বুকে অবাধ্য ইচ্ছে ধুকপুক করছে। কুকুরের মতো গুলি করে মারে লোকটাকে। কিন্তু একই সঙ্গে দ্বিধায়ও ভুগছে। ক্যালকিন যে শেয়ানে লোক তাতে কোনো সন্দেহ নেই। একই ইচ্ছে হুইটিরও হয়েছিল এবং ভয়াবহ খেসারতও দিয়েছে। হুইটির মতো একই ভাগ্য বরণ করবার ইচ্ছে নেই ওর। বিশেষ করে এখন যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং অবিশ্বাস্য মূল্যের সমৃদ্ধি হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু প্রায় সরাসরি ওকে চ্যালেঞ্জ করেছে ক্যালকিন। জেনে শুনে তা উপেক্ষা করা যায় না। সিপি ফোরম্যানের বিদ্রুপাত্মক কণ্ঠ প্রায় চাবুকের মতো আঘাত করেছে গায়ে, জ্বালা ধরিয়ে দিচ্ছে। অফুরন্ত সময় আছে তোমার হাতে, বেলেজার। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, জালিয়াতি সুরে বলছে ক্যালকিন। ধৈর্যের বাঁধ ভেঙে গেল কিং বেলেজারের। তীব্র আক্রোশ ও প্রতিহিংসা নিয়ে ঝটিতে ঘুরে দাঁড়ালো সে। ক্যালকিনের মুখোমুখি হলো। খুনে দৃষ্টি ফুটে উঠেছে চোখে। হাত চলে গেছে পিস্তলের কাছাকাছি। যে কোনো মুহূর্তে সবল মারবে। একটা বা দুটো শব্দ খরচ করবে। পরপরই পিস্তল আগুন ওড়াবে আর তপ্ত বুলেট ছুড়ে দেবে। কিন্তু বাদ ছাড়ল নতুন একটা কণ্ঠ। এখানে কোনো বন্দুকবাজি চলবে না ভাই সাব। যে আগে অস্ত্রে হাত দেবে তাকেই গুলি করে শুইয়ে দেব। মার্শাল জেরেমি সৃষ্ট। এতক্ষণ সেলুনে ছিল সে, পোকার খেলছিল। কিন্তু কিং আর জনের আলাপের কোনো এক ফাঁকে উঠে এসেছে খেলা ছেড়ে। দুজনের কাছ থেকে নিরাপদ দূরত্বে, কিন্তু জুত মতো দাঁড়িয়ে গেছে, হাতে উদ্যত পিস্তল। শক্ত চোয়াল জানান দিচ্ছে ব্লাফ দিচ্ছে না সে, বরং যা করবে বলেছে তাই করে দেখাবে। চকির দৃষ্টিতে কিংকে দেখে নিল জন। লোকটার মুখে স্বস্তি ওর নজর এড়ালো না। খড়খড়ে স্বরে হেসে উঠল সে। বাব্বা, বাহবা দেয়ার মতো একটা কাজ করেছ মার্শাল, বিদ্রুপে স্বরে বলল কিং। তুমি ধরে নিয়েছো আমি ওকে ডুয়েলে হারিয়ে দেব, এবং পরে তাহলে আমাকে শিকের ভিতর ঢোকাতে পারবে না। তোমার বুদ্ধি এখনো খোলেনি পিছলা। আর যাই করি তোমার মর্জির উপর নির্ভর করতে রাজি নই। আমাদের খেলায় যোগ দিতে একটু দেরি হয়ে গেল না? একটা মেয়ে লোককে নিয়ে ঝগড়ার পরিণতিতে দুজন লোক ড্র করবে, এরা কোনোভাবেই বরদাস্ত করব না আমি, বিশেষ করে যখন নিজে উপস্থিত আছি, দীর্ঘ স্বরে বলল মার্শাল। কঠিন হয়ে গেল জনের চাউনি। তুমি নিশ্চয় লেডি বলতে চেয়েছ, তাই না মার্শাল? জানতে চাইল ও, কণ্ঠ নিষ্পৃহ। নাকি মিসেস মেলিনকে লেডি মনে করো না? অস্বস্তি ফুটে উঠল মার্শালের মুখে। নড়ে চড়ে দাঁড়ালো সে। সৃষ্টর চরম অসম্মান থেকে বাঁচালো সেই। সৃষ্টকে চরম অসম্মান থেকে বাঁচালো সেই লেডি। ধন্যবাদ মিস্টার ক্যালকিন, নিচু কিন্তু অনুত্তেজিত স্বরে বলল রোজা মেলিন। কে আমাকে কি মনে করল তার পরোয়া করি না, বিশেষ করে সে যদি কুকুর বেড়ালেরও অধম হয়। এরা প্রশংসা করলে সেটাকে অপমান বলে ধরে নেই আমি। খাসা বলেছ রোজ, চিৎকার করে সমর্থন করল একজন। সারা সেলুনে হাসির রোল পড়ল। তেতো হয়ে গেছে মার্শালের মুখ, ভরাডুবি হয়ে গেছে তার। সামলে নিতে দ্রুত বলল, কাউকে অপমান করবার জন্যে কথাটা বলিনি আমি।
বিষাক্ত দৃষ্টিতে তাকালো সে লেডির দিকে। দৃষ্টির আগুনে যদি জ্বালা থাকতো, সত্যি বোধহয় জ্বলে যেত রোজা মেলিন। এ শহরে আইনের মানুষ হিসাবে সম্ভাব্য হানাহানি কিংবা গোলমাল ঠেকানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। সন্দেহ নেই তাতে তোমার বস খুব খুশি এবং কৃতজ্ঞ বোধ করছে, টান টান স্বরে বলল জন। তারপর বেলেজারের দিকে ফিরল। ধরে নিচ্ছি শেষ চালটা দিয়ে ফেলেছ তুমি। শেষ না শুরু সেটা আমি নির্ধারণ করি, তুমি বলবার কে? জ্বলন্ত দৃষ্টিতে জনকে দেখল কিং। তবে একটা কথা বলতে পারি, তোমার ক্ষেত্রে কোনো সীমা বা শেষ নেই। বলেই ঘুরে দাঁড়ালো সে। জনকে একরকম বাতিল করে দিল যেন। বাড়ির দিকে ফিরে ড্রিঙ্কের ফরমাশ দিল। বাইরে থেকে একেবারে শান্ত ও নির্বিকার দেখাচ্ছে এখন কিং বেলেজারকে, কিন্তু ভিতরে অগ্ন্যুৎপাত চলছে যেন। পুরে খাক হয়ে যাচ্ছে সব। জীবনে এই প্রথম নিজের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। রীতিমতো দিশেহারা বোধ করছে। কখনো এমন হয়নি। ক্যালকিনের চ্যালেঞ্জের বিরুদ্ধে পিছিয়ে গেল কেন? লোকটাকে ভয় পায় না, ঠিক, কিন্তু তারপরও কেন ডুয়েল লড়ল না? ক্যালকিন সম্পর্কে প্রায় কিছুই জানা নেই। শুধু জানে যে 2 পিস্তলে অসম্ভব ক্ষিপ্ত সে। প্রতিপক্ষের ক্ষিপ্ততার কারণে অনীহা বোধ করেছে, না অন্য কোনো কারণ কাজ করেছে মনে? অবচেতন মন সায় দিচ্ছিল না। কি জাদু বলে ভয়ানক জেলাইসে পড়েও বেঁচে গেছে ক্যালকিন। জনি মেসনরের গুলি নিশ্চয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু জায়গাটা সম্পর্কে জানা আছে কিংয়ের। খাড়া দেয়ালে ঘেরা বিক্ষুব্ধ পোপাতটা যে আসলে ভয়ঙ্কর এক মৃত্যুর উৎস, তাতে কোনো সন্দেহ নেই। একবার কেউ পড়ে গেলে জীবিত উদ্ধার পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। ক্যালকিন ভেবে ভুল করে কাউকে ধাক্কা দিয়ে পোপাতে ফেলে দেয়নি তো জনি? ওহো, দিনে দুপুরে এমন ভুল করবে না সে। তা ছাড়া ক্যালকিন নিজ মুখে ওকে 3বার বলেছে। কিং সচেতন যে ওর শেষ কথার জবাব না দিয়ে সেলুন থেকে বেরিয়ে গেছে ক্যালকিন। গ্রাহ্য করেনি কেন কে জানে। সম্ভবত মার্শালের উপস্থিতিতে তর্কাতর্কি করতে অনীহা বোধ করেছে। আরও একটা ব্যাপারে সচেতন কিং। অস্বীকার করবার উপায় নেই যে আজ যথেষ্ট সম্মানহানি হয়েছে ওর। বহু লোকের সামনে ওকে সবক দিয়ে গেছে ক্যালকিন। বেশিরভাগ খদ্দের নীরবে শুনে বা দেখে গেছে ঘটনা, কিন্তু কেউ কেউ সমাজদারের ভঙ্গিতে মাথা নেড়েছে। স্পষ্টত ঘণ্টা 2-এর মধ্যে পুরো শহরে চাউর হয়ে যাবে খবর। কিং বেলেজারকে এক হাত দেখে নিয়েছে ক্যালকিন। বহু মানুষের আগ্রহী হওয়ার মতো খবরই বটে। মার্শাল জেরেমি সিস্টোর মধ্যেও এর প্রভাব পড়েছে। চিন্তিত ভঙ্গিতে কিংকে দেখছে সে এ মুহূর্তে। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকে দেখল কিং। ভাবছ কেন ওর বিরুদ্ধে ড্র করলাম না, তাই না জেরেমি? বিদ্রুপের সুরে জানতে চাইল। অবস্থাটা ভেবে দেখেছ? খ্যাতির জন্যে অস্থির যে কেউ চ্যালেঞ্জ করলেই কি শোডাউনে যেতে হবে? আমি অন্তত এতে রাজি নই। তাছাড়া আরও একটা কারণ আছে। বেশ জোরে সোরে বলছে, যাতে ঘরের সবাই শুনতে পায়। কিছু করবার আগে আমি জানতে চাই, কেন উইন্ডিতে এসেছে ও? এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছে? কথাটা মোটেও বিশ্বাস করি না। বাজি ধরে বলতে পারি গৃহ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। ওটা জানবার আগে শোডাউন হবে না। আচ্ছা, রোজা গেল কোথায়? ওকে যে দেখছি না। বারটেন্ডারকে প্রশ্নটা করেছে কিং। ওর রুমে চলে গেছে মিস্টার ব্লেজার, জানালো লোকটা। মেজের মাথা ব্যথা করছিল। বিড়বিড় করে খিস্তি আওড়ালো কিং। কেউই শুনতে পেল না। অসন্তুষ্ট মনে আবার মার্শালের দিকে ফিরল। পাশে চলে এসেছে জেরিমি সিস্টো। নিচু স্বরে বলল, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এক মাইনারের ঘটনা শুনেছ? না তো, নির্বিকার স্বরে বলল কিং। কার কথা বলছো? ক্যালিফোর্নিয়া। 2 দিন ধরে ওর পাত্তাই নেই। কেউ দেখেনি ওকে, বলতেও পারছে না কিছু। বুড়ো মানুষ তো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিংবা পাহাড়ে বালি ধুতে ব্যস্ত। ওহো, কেবিনে নেই ও।
মাইনিংয়ের সব মালপত্র কেবিনে পড়েছিল। রিচার্ড ভেইন গিয়েছিল ওর শ্যাকে। হয়তো নতুন ক্লেম খুঁজতে পাহাড়ে ঢু মারছে। ঠিকই দেখা দেবে পরে। আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো মাইনারের উধাও হয়ে যাওয়ার কথা শুনিনি, বিশেষ করে যখন পর্যাপ্ত সোনার গুঁড়ো তুলছে। আমিও তাই মনে করি, বিরস মুখে বলল মার্শাল। কিন্তু ওর দোস্তরা হাউকাউ শুরু করেছে একটা সার্চ পার্টি বের করবার জন্যে। নাখাস্তা মাইনাররা এমন ভাব করছে যেন ওরাই শহরের মালিক। ওরা নিজেরাই খুঁজতে যাক না, উপহাসের সুরে বলল কিং। কেউই তো নাবালক নয়, তাই না? ভালো বলেছ। স্বস্তি দেখা গেল মার্শালের মুখে। তাই বলে দেব ওদের। খুশি মনে চলে গেল মার্শাল। ড্রিঙ্কটা শেষ করলো কিং বেলেজার। মিনিট কয়েক অপেক্ষা করলো। আশা করেছিল ফিরে আসবে রোজা মেলিন, কিন্তু আশা পূরণ না হওয়ায় অজ্ঞাতা প্লাজা ছেড়ে বেরিয়ে এলো ও। মুখ নির্বিকার হলেও ভিতরে ভিতরে ক্যালিফোর্নিয়ার উধাও হওয়ার পরবর্তী ফলাফল সম্পর্কে ভাবছে। একটা ব্যাপার নিশ্চিত, উইন্ডিতে মাইনারদের মধ্যে আন্তরিক ও দীর্ঘ সম্পর্ক রয়েছে। নিজস্ব স্বার্থে একাট্টা এরা। অন্য পেশাজীবীর চেয়ে সংখ্যায় যেমন বেশি, তেমনি ওদের মধ্যে শক্তিশালী বন্ধনও রয়েছে। ক্যালিফোর্নিয়া সম্পর্কিত সত্য কোনোভাবে জানতে দেয়া যাবে না, তাহলে হুলস্থুল পড়ে যাবে, ফুঁসে উঠবে মাইনাররা। সার্কেল বির উদ্দেশ্যে ঘোড়া ছোটালো ও। অন্ধকারে পথ চলতে চলতে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবল। আচমকা বুদ্ধিটা এলো মাথায়। নিঃশব্দ হাসিতে উদ্ভাসিত হলো কিংয়ের মুখ। পেয়েছি। সবিস্ময়ে নিজের বুদ্ধির তারিফ করল বেলেজার। সব এবার পরিষ্কার হয়ে যাবে এবং একই সঙ্গে মিস্টার ক্যালকিনের ঘাড়ে দায়টাও চাপানো যাবে। প্লাজা সেলুনের ঘটনাটা মনে পড়তে চোয়াল শক্ত হয়ে গেল ওর। মনে মনে কঠিন একটা প্রতিজ্ঞা করল, দেখে নেবে হারামি ক্যালকিনকে। বলা চলে পুরো শহরের সামনে ওকে হেয় প্রতিপন্ন করে ছেড়েছে। বেলেজারদের সামর্থ্য ও শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করবার স্পর্ধা দেখিয়েছে। এই প্রথম কেউ এ দুঃসাহস করেছে এবং পারও পেয়ে গেল অবলীলায়। শোডাউনের প্রতি নিজের নিষ্ক্রিয়তা বা অনীহার আসল কারণটা এখনো নিজের কাছেই ওর পরিষ্কার নয়। বুঝতে পারছে না আদপে কেন দ্বিধা করছিল। ভাগ্য ভালো যে মার্শাল নাক গলিয়েছিল, নইলে হয়তো। আবার একই কারণে সৃষ্টের উপর বিরক্তি বোধ করছে, কিন্তু এও ঠিক স্বস্তি বা কৃতজ্ঞ বোধ করছে। কিন্তু রোজা মেলিনের ব্যাপারটা কি? হঠাৎ এভাবে চলে গেল কেন? নিকুচি করি ওদের। বিড়বিড় করে গাল বকল কিং বেলেজার। বিক্ষিপ্ত মনে এসপার দাবালো। অন্ধকারে তুফান বেগে ছুটল ঘোড়াটা। 16 ক্যালিফোর্নিয়ার উধাও হওয়ার খবর পরদিন সকালেই পৌঁছে গেল সিপি রাঞ্চে। উইন্ডির মতো রাঞ্চেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলো। একজনকে একজন এক একজনের এক এক মত এক একজন এক এক মত দিচ্ছে। তবে খবরটা শুনবার পরই কুগাইল জন ক্যালকিনের মন। অবচেতন মনের ইশারা থেকে টের পাচ্ছে বোধহয় খারাপ কিছু ঘটেছে ক্যালিফোর্নিয়ার ভাগ্যে। সন্দেহ নেই এমনিতে নিরীহ মানুষ লোকটা, কিন্তু পেটে যে খবর বয়ে চলেছে, সেপ তার কারণে সারাক্ষণই বিপদের ভয় রয়েছে মাইনারের। এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। বেন ব্লকারকে নিজের আশঙ্কার কথা জানালো জন। এও বলল যত তাড়াতাড়ি সম্ভব ক্যালিফোর্নিয়ার শ্যাকে একবার ঢু মারবে। আমিও যাব তোমার সঙ্গে, ঘোষণা করল বেন। বিস্তৃত দৃষ্টিতে বন্ধুকে দেখল জন। এমন আচরণ করছো যেন আমি একটা বাচ্চা ছেলে, সারাক্ষণ আগলে রাখতে চাইছো। বরং তুমিই বাচ্চা ছেলের মতো আচরণ করছো, চাষা ছোলা কণ্ঠে বলল সেগুন্ড। বেলেজারদের সম্পর্কে কি বা জানো তুমি? এই সেদিন এলে, এত তাড়াতাড়ি জানবার কথাও নয়। একবার কারো পিছনে লাগলে হাল ছাড়ে না ওরা, মরে গেলেও নয়। 2-4বার চেষ্টা চালিয়েছে বটে, কিন্তু মনে রেখো সফল হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়েই যাবে।
কোনো কিছুতে ক্ষান্ত হবে না। এটাই হচ্ছে বেলেজারদের বিশেষত্ব। এ পর্যন্ত ভাগ্য তোমার পক্ষে ছিল, একটু বেশি খাতির করেছে তোমাকে ভাগ্য দেবে। কিন্তু আর কত? রাঞ্চের কাজকর্ম বোধ হয় ভালো লাগছে না তোমার? সেরাক করে জানতে চাইল জন। বুঝতে পেরেছে ওকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছে বেন, তাই একাকী ছাড়তে নারাজ। চাকরিটা ছেড়ে দিলেই পারো এবার। ছাড়বো, তুমি যখন চলে যাবে আমিও আর থাকবো না। মিনিট 30 পর যাত্রা করলো ওরা। রেঞ্জের খুঁটিনাটি নিয়ে দুই বন্ধুতে আলাপ করলো। ক্যালিফোর্নিয়ার শ্যাকের কাছে পৌঁছালো যখন করাল থেকে মাথা বের করে দিল মাইনারের খচ্চরটা। হাঁক ছাড়ল ওদের উদ্দেশ্যে। তোমার আত্মীয়কে হাউডি বলো বেন, মৃদু হেসে বলল জন। বাচ্চা বলাতে যেভাবে হাঁক ডাক ছেড়েছে, দেখবার মতো হলো বেনের মুখ। একেবারে কাচুমাচু হয়ে গেছে। শ্যাকের লাগোয়া বার্ন থেকে ফর্ক দিয়ে কিছু খড় তুলে এনে খচ্চরটাকে দিল বেন। খাবারের জন্যে অধীর হয়েছিল ওটা। মাটি দিয়ে তৈরি ও ওটোর ট্রাপটা পানিতে ভরে দিল জন। তারপর শ্যাকের ভিতরে ঢুকলো। নিভে যাওয়া আগুনের কাছে একটা কড়াই পড়ে আছে, তাতে আধা সেদ্ধ বেকন। পাশে কফির পাত্র, অর্ধেক ঠান্ডা কফিতে ভরা। চুলোয় চাপানো হয়েছিল, ঠিকমতো ফুটবার আগেই নামিয়ে ফেলা হয়েছে। স্পষ্টত তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে গেছে ক্যালিফোর্নিয়া। রান্নার কাজ সম্পূর্ণ করেনি কিংবা করতে পারেনি। শ্যাকের এক কোণে কয়েকটা কম্বল ভাঁজ করে রাখা ছিল, তোষক হিসাবে ব্যবহার করত ক্যালিফোর্নিয়া। ওগুলো সরিয়ে রাখা হয়েছে একপাশে। বিছানা যেখানে ছিল, মাঝ বরাবর মাটির মেঝে একটা গর্ত দেখা যাচ্ছে। গর্তটা বেশ পুরানো, বহু আগে খোঁড়া হয়েছে। বোঝা গেল এখানেই সোনার গুঁড়ো বা টাকা পয়সা রাখত ক্যাল, বলল বেন। গর্তে দেখছি কিছু নেই। যাকগে, এবার জানা গেল স্বেচ্ছায় কেবিন ছেড়ে যায়নি ও। আরও একটা কিছু হারানো গেছে, যোগ করল জন। তারপর সোনার নাগেটের কথা খুলে বলল। বিস্ফারিত হয়ে গেল বেনের চোখ। কেউ বোধ হয় সব জানতা বনে গেছে। অর্থপূর্ণ ভঙ্গিতে মাথা ঝাঁকালো জন। তারপর কেবিন থেকে বের হয়ে বাইরের নরম মাটি নিরীক্ষণ শুরু করলো। বিস্তর ট্র্যাক পড়েছে। বেশ কিছুক্ষণ পর সব ছাপের অর্থ উদ্ধার করতে সক্ষম হলো। ক্যালিফোর্নিয়ার খোঁজে কয়েক বন্ধু সহ রিচার্ড ভেইন এসেছিল এখানে। কেবিন ও করালে ঢু মারলেও বোধহয় আসল ঘটনা আজ করতে পারেনি কেউ, কারণ এখানে খুব বেশি সময় কাটায়নি ওরা, কিংবা তালাশও চালায়নি। বড়সড় একটা বৃত্তের আকারে তালাশ চালাতে কয়েকজনের অন্য এক দলের ছাপ খুঁজে পেল জন। মাইনারদের পরে এসেছিল এরা, সংখ্যায় প্রায় 6 জন। উইন্ডি থেকে এখানে এসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সব ছাপ নিরীক্ষণ করল জন। তারপর চিন্তিত মনে কেবিনে ফিরে এলো। দামি জিনিসপত্র লুকিয়ে রাখা যায় এমন সম্ভাব্য আরেকটা জায়গা খুঁজছিল বেন ব্লকার। বন্ধুর উপস্থিতিতে মুখ তুলে তাকালো। অবস্থা দেখে মনে হচ্ছে, জানালো জন, আমাকে অনুসরণ করে সেদিন এখানে চলে এসেছিল কেউ। ক্যালিফোর্নিয়ার সঙ্গে আমার আলাপ শুনতে পেয়েছে। বুড়ো মাইনার খোশ মেজাজে ছিল বলে একটু জোরে সোরে কথা বলছিল। শ্যাকের কিনারে বুটের ছাপ আর সিগারেটের গোড়া পড়ে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে লোকটাকে। পরে আমাকে স্লাইস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেউ। এর ঠিক পরপরই 6 জন রাইডার এসে ধরে নিয়ে গেছে ক্যালিফোর্নিয়াকে। সম্ভবত ওকে আটকে রেখে মুখ খোলানোর ইচ্ছে তাদের। কি মনে হয়, সার্কেল বিতে নিয়ে গেছে ওকে? অনুমানে ঢিল ছুড়ল বেন। বেলেজাররা অত বোকামি করবে না, সামান্য ভেবে বলল জন। ধরা পড়লেই তো সব ফাঁস হয়ে যাবে। ওহো, আমার মনে হয় না। তবে যাই হোক, ওই 6 জন রাইডারের ট্র্যাক অনুসরণ করব আমরা। এবারও সাঁতার কাটবে নাকি? নিরীহ সুরে জানতে চাইল বেন। মুখে মুচকি হাসি লেগে আছে। উত্তরে এমন একটা নির্দেশ দিল জন যেটা মানতে অস্বীকার করল সেগুন্ড।
বেশ গরম পড়েছে এখানে, বলল। যত চেষ্টাই করো টেইলে ওদের চিহ্ন খুঁজে পাবে না। $1 বাজি। পিছনে চিহ্ন রেখে যাওয়ার মতো বোকা নয় ওরা, নিশ্চয় মুছে ফেলেছে। 6 রাইডারের চিহ্ন অনুসরণ করে যাত্রা করলো ওরা। প্রথম মাইল কয়েক যেতে সমস্যা হলো না, স্পষ্ট ট্র্যাক, কিন্তু উইন্ডি থেকে কিছুটা উত্তরে শক্ত ও পাথুরে জমিতে এসে খেই হারিয়ে ফেলল। একে বিরূপ পরিবেশ, তার তাই অন্তত 2 দিন আগের ট্র্যাক স্বভাবতই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আরও 1 ঘন্টার চেষ্টা চালালো ওরা, কিন্তু সবই পণ্ডচরম বলে প্রতীয়মান হলো। লোকগুলো জানতো ট্র্যাক লুকাতে হলে কোথায় যেতে হবে। ত্যক্ত মনে বলল জন, যা এলাকা 1 রেজিমেন্ট সৈন্য যদি যাতায়াত করে, কোনো ইঞ্জিনের পক্ষেও ট্র্যাক খুঁজে পাওয়া সম্ভব হবে না। অবস্থা দেখে মনে হচ্ছে সার্কেল বি থেকে দূরে সরে গেছে ওরা, কিন্তু এতে কিছুই প্রমাণ হয় না। উইন্ডিতে গিয়ে দেখি, হয়তো ওখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে। চোখ কান খোলা রাখবো, প্রতিশ্রুতি দিল বেন। স্মিথ হাসল জন। সেক্ষেত্রে কোনো সূত্রই মিস করা যাবে না, যদি সেটা কারো ফিসফিসানিও হয়, হালকা চালে বলল। বাঁকা চোখে তাকালো বেনের চ্যুতিযন্ত্রের দিকে। ওগুলোর উপর খুব যে আস্থা রয়েছে ওর তা নয়, কিন্তু উইন্ডোতে বেশিক্ষণ থাকা হলো না ওদের। রাঞ্চে বিস্তর কাজ পড়ে আছে। কিছুক্ষণ খোঁজখবর নেয়ার পর ফিরে এলো সিপিতে। রেঞ্জে কয়েকটা কাজ সেরে সন্ধ্যার ঠিক আগেভাগে যখন ফিরে এলো, ব্যাংক হাউসে যাওয়ার সময় রাঞ্চ হাউসে ডাক পড়ল জনের। কৌতূহলী হয়ে উঠেছে মাইক পার্কার, মাত্রই শহর থেকে ফিরেছে। ক্যালিফোর্নিয়ার উধাও হয়ে যাওয়ার খবর শুনতে পেয়েছে। বুড়োর কি হয়েছে বলে মনে হয় তোমার, জানতে চাইল সিপি মালিক। তুলে নিয়ে যাওয়া দূরে থাক, কখনো কল্পনাও করিনি ছিনতাই হওয়ার মতো যথেষ্ট সোনার গুঁড়ো তুলতে সক্ষম হয়েছে ও। মাইনারের সঙ্গে দেখা হওয়া এবং পরবর্তী ঘটনা প্রবাহ খুলে বলল জন। শুনে চোখ বড় বড় হয়ে গেল রাঞ্চারের। স্লাইসে পড়ে যাওয়ার পর জীবিত উঠে এসেছ তুমি? বিস্ময়ে তীক্ষ্ণ হয়ে গেল পার্কারের কণ্ঠ। বেন সাহায্য করেছিল, কিন্তু যা তীব্র চোট আর ঘূর্ণি ওখানে, $1,00,000 পেলেও ওই পোপাতে নামতে রাজি নই আমি। তুমি নিশ্চয় আধা মৎস্য জন, নইলে স্লাইসে পড়ে গিয়েও টিকে থাকলে কিভাবে? স্মিথ হাসল জন। সাঁতারটা ভালোই জানি, তাছাড়া প্রাণপণ চেষ্টা ছাড়া উপায়ও ছিল না। নিশ্চিত মৃত্যু দেখলে বহু মানুষই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে ফেলে। কাউকে সন্দেহ হয় যে তোমাকে ধাক্কা দিয়েছিল? না, কিন্তু এ সম্পর্কে জানতো কিং বেলেজার। গতকাল প্লাজায় যখন আমাকে দেখতে পেল সে, মনে হলো যেন ভূত দেখেছে। এ থেকে একটা জিনিসই বোঝা যায়, সে নিজে জড়িত না থাকলেও এর হোতাকে বোধহয় চেনে, কিংবা ঘটনাটা সম্পর্কে জেনেছে। যাকগে, তোমার কি মনে হয় সত্যি সমৃদ্ধ একটা উৎস আবিষ্কার করে বসেছে ক্যালিফোর্নিয়া? অসম্ভব কিছু নয়। এমনও শোনা যায় যে স্টারমির উপর নাকি হারানো এক খনি আছে। আমি কখনো এ ব্যাপারে আগ্রহ বোধ করিনি, তবে ক্যাল বা অন্য কেউ যদি খুঁজে পায় ভালোই হবে। তাহলে যদি সেই সৌভাগ্যবানরা সার্কেল বি হয়, জানতে চাইল জন। জট করে সিধে হলো রাঞ্চার। ওহ, ভুল বলেছি। ওই চোটটা বেলেজাররা সোনা পেয়ে গেলে আমি খুব হতাশ হব। খুনির দল ছাড়া আর কি বলা যায় ওদের? প্রকৃতির এমন একটা উপহার অন্তত ওদের হাতে মানায় না। ভুরু কোচকালো সে, চিন্তিত দেখাচ্ছে। তোমাকে বোধহয় এসবের সঙ্গে জড়ানো ঠিক হয়নি আমার। দেখ, হেসে উঠল ফোরম্যান। কাউকে যদি দোষ দিতে হয়, তাহলে জুনিপারে দেখা সেই ছোটখাটো লোকটাকে দিতে হবে। যাকে, তোমার কি মনে হয় এবার কি চাল দিতে পারে ওরা? যেন জনের কথার উত্তর দিতেই 600 গজ দূরের পাইন সারির কাছে
কমলা আগুন ওগরালো একটা রাইফেল। দমকা বাতাসের মতো ঠান্ডা হাওয়ার ঝাপটা দিয়ে গেল বারান্দায় বসা দুজনের মুখে। ভোঁতা একটা শব্দ হলো। রাঞ্চ হাউজের ভারী কাঠে বিদ্ধ হয়েছে বুলেট। পরপরই রাইফেলের গর্জন শোনা গেল। হতভম্ব দৃষ্টিতে জনের দিকে তাকালো রাঞ্চার। প্রথমে বুঝতে পারল না কি ঘটেছে, পরে উপলব্ধি করা মাত্র মাথা নিচু করে ফেলল সে। বিষাক্ত দৃষ্টিতে তাকালো পাহাড়ের দিকে। অবস্থা চিন্তা করেছ? বিষোদ্গার করল পার্কার। নিজের রাঞ্চে বসে খোঁজ গল্প করবারও উপায় নেই আমার। যখন তখন মরণ বুলেট এসে হানা দিচ্ছে। না, এর একটা বিহিত না করলে নয়। প্রায় ছুটে ব্যাংক হাউস থেকে বেরিয়ে এসেছে কয়েকজন ক্রু। দ্রুত পরিস্থিতি আঁচ করে নিল ওরা। রাইফেল থেকে পাল্টা দুটো গুলিও করলো কে যেন। রনে ভঙ্গ দিতে দেরি করল না অদৃশ্য খুনি। ঘোড়ায় চেপে তুফান বেগে ছুটিয়ে দিয়েছে। পাহাড়ি টেইল ধরে দূরে সরে যাচ্ছে। পরপরই করাল থেকে ঘোড়া ছুটিয়ে দিল এক পাঞ্চার। কাঠামো দেখে জন অনুমান করল মুডি। আরেকটু হলে গেছিলাম, চিন্তিত স্বরে বলল জন। অল্পের জন্যে আমাদের কারো গায়ে বেঁধে নেই বুলেট। যাকগে, মুডি অবশ্য ছুটে গেছে, কিন্তু মনে হয় না সুবিধা করতে পারবে। ওকে চেহারা দেখাতে নিশ্চয় ওখানে বসে থাকবে না খুনি। আবার চেয়ারে বসে পড়ল জন। এমন কিছু হতে পারে এমন আশঙ্কা করেছিলাম আমি। যা অবস্থা, পালা করে পাহারা বসানো ছাড়া উপায় নেই। ব্যাংক হাউস থেকে বেরিয়ে আসা ক্রুদের দিকে ফিরল জন। আশ্বস্ত করল ওদের, চিন্তা করো না বয়েজ, গুলি কারো গায়ে লাগেনি। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ো, আপাতত কিছু করবার নেই আমাদের। অবশ্য সবাই যেভাবে কাছাকাছি থাকছো তোমরা, টার্গেট হিসাবে নিশ্চয় লোভনীয়। ইঙ্গিতটা ধরতে পারল সবাই। আপাতত যেহেতু কিছু করবার নেই, ব্যাংক হাউসে ফিরে গেল ক্রুরা। সারাদিন হাড়ভাঙা খাটুনি যায় ওদের। সন্ধ্যার পর খুব ক্লান্ত বোধ করে। পেটে খানিকটা পড়লে আর দেরি করে না। শ্রান্ত শরীরটাকে বিশ্রাম দিতে তৎপর হয়ে পড়ে বেশিরভাগ পাঞ্চার। কেউ কেউ অবশ্য দু এক দান পোকার খেলে, কেউ গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। তবে রাত জাগবার অভ্যাস ওদের নেই বললে চলে। তবে আজকের ব্যাপারটা ব্যতিক্রম। এভাবে আক্রান্ত হওয়ার তাৎপর্য হতে পারে দুই বাথানের মধ্যে সরাসরি যুদ্ধ ঘোষণা। চরম বোকাও এর অর্থ ধরতে পারবে। এটা যে ক্রুদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। ছুরি দিয়ে খুঁচিয়ে বুলেটের গর্ত থেকে সীসাটা বের করল জন। খেয়াল করল ইতোমধ্যে ভিতর থেকে বেরিয়ে এসে ওদের সঙ্গে যোগ দিয়েছে এমিলি পার্কার। সীসার টুকরোটা দেখল জন। .38 বিড়বিড় করল। এখানেও দেখছি একই লোক দায়ী, কিংবা দায়টা নির্দিষ্ট কারো উপর চাপানোর পায়তারা চলছে। এমিলি হয়তো প্রশ্নটা করত, কিন্তু তার আগেই উত্তরটা দিয়ে দিল ওর বাবা, লুস বেলেজার। জ্যাকের পাশে আমাকে শোয়াতে অস্থির হয়ে পড়েছে, ক্ষুব্ধ স্বরে বলল রানচান। হারে হারে শয়তান ছেলে, জঘন্য বুশ ওয়াকার। ফ্যাকাশে হয়ে গেল এমিলির মুখ, তবে নিজেকে সামলে নিল, জবাবও দিল না। দায়িত্বটা জন নিজের কাঁধে তুলে নিল। ছেলেটাকে ফাঁসাতে চাইছে কেউ, পার্কার বলল। তাছাড়া তোমাকে খুন করতে নয়, বরং আমাকে সরিয়ে দেওয়ার জন্যই গুলি করেছে। ওরা তো জানে না ক্যালিফোর্নিয়া আমাকে কতটা বলেছে। তবে ঝুঁকি নিতে চায়নি। মাইনারকে যারা কবজা করেছে তারাই আছে এসবের মূলে। শিরাক করল সিপি মালিক। জনের কথায় যে খুব প্রভাবিত হয়েছে তা বলা যাবে না, তবে আগের মতো একেবারে উড়িয়ে দিচ্ছে না। একের পর এক হামলা, প্রায় ধৈর্যচ্যুতি ঘটানোর মতো। অন্ধকার থেকে ছুটে আসা গুলিটা এমিলির গায়েও লাগতে পারত। চিন্তাটা ক্রুব্ধ করে তুলল পার্কারকে। ইচ্ছে করছে সব ক্রুকে নিয়ে বেরিয়ে পড়ে। শক্তি বা সামর্থ্যের পাল্লা দেয় সার্কেল বির সঙ্গে।
সার্কেল বিকে ঘুরিয়ে দিতে পারলে শান্তি পেত। পশ্চিমের বৈরী জীবনে নিরন্তর লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়া একজন সন্তানহারা বাবার কাছে এটাই শোধবোধ, প্রতিবাদ জানানো বা ন্যায় প্রতিষ্ঠার একমাত্র উপায়। কিন্তু ফোরম্যান যে সেটা মেনে নেবে না বা হতে দেবে না পরিষ্কার বুঝতে পারছে রানচার। আপাতত রহস্যময় এ তরুণের উপর নির্ভর করতেই হচ্ছে। ঠিক এটাই চাইছে শত্রুপক্ষ, যুক্তি দেখালো জন। শেষ পর্যন্ত এই ঘটবে, তবে সেটা একেবারে শেষে। এখন অন্য কিছু ভাবতে হবে। চূড়ান্ত বোঝাপড়ার আগেই সর্বশক্তি প্রয়োগ করতে পারি না আমরা। যদি ব্যর্থ হই তাহলে বুক সোজা করে আর দাঁড়াতে পারবো না। এখনই এসপার ওসপার হয়ে যাবে। আপাতত ওরাই দৌড়ঝাঁপ দিক, আমরা শুধু দেখে যাব। অতিষ্ঠ যাতে না হই, সুযোগ বুঝে পাল্টা দু একটা মারও দেব, কিন্তু কখনোই মরিয়া হওয়া যাবে না। আত্মবিশ্বাসী দেখাচ্ছে জনকে, দীর্ঘ অভিব্যক্তি ওর, নিষ্পলক চাহনি, কোনো রকম দ্বিধা বা সংশয় নেই। কি করতে চাচ্ছে জানে সে। সুবিধা অসুবিধা বা পরিণতি বিবেচনা করেই পরামর্শ দিয়েছে পার্কারকে। ইতোমধ্যে তরুণের উপর যথেষ্ট আস্থা তৈরি হয়েছে। বিনা শর্তে বিশ্বাস করছে, যতটা এমনকি নিজের ছেলেকেও করত না মাইক পার্কার। নামে মালিক সে, কিন্তু কার্যত সিপি রাঞ্চের প্রায় সবকিছু জন ক্যালকিনি চালাচ্ছে। সেই গুরুত্বপূর্ণ নানা ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। বিস্ময়ের ব্যাপার, পার্কারের তাতে মোটেও খারাপ লাগছে না, বরং স্বস্তি ও নির্ভার বোধ করছে সে। এও অনুভব করছে বয়স হয়েছে, ছেলে বা অন্য কারো উপর সব কিছুর ভার অর্পণ করে বিশ্রামে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি তাকে সিপির হাল ধরতে বাধ্য করেছে। তাও এমন এক সময়ে যখন সার্কেল বি চারদিক থেকে নানাভাবে গ্রাস করতে চাইছে। এ অবস্থায় জন ক্যালকিনের মতো ঠান্ডা মাথার কৌশলী আর মারকুটে লোকেরই প্রয়োজন, যে জানে কখন হাত গুটিয়ে রাখতে হবে আর কখন শত্রুর গায়ে থাবা বসাতে হবে। যদ্দূর মনে হচ্ছে এসব বিষয়ে ক্যালকিনের জ্ঞান বা অভিজ্ঞতার জুড়ি নেই। লাকি চান্স এর দীর্ঘ বারের সঙ্গে ঠেস দিয়ে আয়েশ করে দাঁড়ালো মার্শাল জেরেমি সিস্টো। সদ্য শেষ করা হুইস্কির গ্লাসে অন্যমনস্কভাবে হাত বুলালো, তারপর শঙ্কিত দৃষ্টি মেলে চারপাশে তাকালো। লোকে গিজগিজ করছে পুরো সেলুন। নির্দিষ্ট একজনকে চাই মার্শালের, কিন্তু তাকে দেখতে পেল না ভিড়ের মধ্যে। তবে কাল ব্লেজার আছে, কাছাকাছি এক চেয়ারে বসে পানীয়ের সদ্ব্যবহার করছে। চোখাচোখি হতে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হলো দুজনের মধ্যে। ইভনিং জেরেমি, শুভেচ্ছা জানালো সেলুন কিপ। বুড়ো ক্যালিফোর্নিয়ার কোনো খবর পেয়েছ? না, নির্বিকার মুখে জানালো অফিসার। তবে একজনের কাছ থেকে বিশেষ একটা খবর পাওয়ার কথা। ওই যে চলে এসেছে সে। ক্যালকিন তোমার সেই লোক? সব বিষয়ে জানতে চাইল লাকি চান্স মালিক ডার্ক ট্যারেট। তারের চোখ কপালে উঠে যেতে বসেছে প্রায়। দৃষ্টি চলে গেছে মাত্র ব্যাট উইং দরজা ঠেলে ভিতরে প্রবেশ করা সিপি ফোরম্যান ও সেগুন্ডোর দিকে। এ ব্যাপারে তোমাকে কি খবর দেবে সে? আমার তো মনে হয় তুমি ওর কাছে খবর আশা করছো। এ কথা জানবার পর দেখাই যাক না, বিড়বিড় করে ট্যারেটকে থামিয়ে দিল মার্শাল। তারপর চড়া স্বরে সিপি ফোরম্যানের মনোযোগ আকর্ষণ করল। এই যে ক্যালকিন, তোমাকে খুঁজছিলাম। মার্শালের কণ্ঠে চাপা বিদ্বেষ চাপা থাকেনি। ধরতে পারলেও মৃদু হাসল জন। কিসের অভিযোগ এনেছ আমার বিরুদ্ধে মার্শাল? এখনো কোনো অভিযোগ নেই, তবুও পাল্টা নির্বিকার কণ্ঠে জবাব দিল সৃষ্ট। দু চারটা প্রশ্ন করবার ছিল তোমাকে, আর কিছু না। সন্তোষজনক উত্তর দিয়ে যেখানে খুশি চলে যাও। সিং সানিয়ে এগিয়ে এসো, দেখি কেমন গুতোতে পারো, হালকা সুরে বলল জন। মার্শালের পাশে বার ঘেঁষে দাঁড়ালো।
ডার্ক ট্যারেট এক গ্লাস হুইস্কি এগিয়ে দিল ওকে। ক্যালের ব্যাপারে নিষ্প্রিয় স্বরে বলল মার্শাল। শুনেছি জীবিত অবস্থায় তুমি শেষ দেখেছ ওকে। বুড়ো কুচকালো জন। তাহলে মারা গেছে ও? হয়তো মারা গেছে কিংবা মারা যায়নি, কর্তৃত্বপূর্ণ স্বরে বলল মার্শাল। প্রশ্ন আমি করব, তুমি নও। তুমি সেব উত্তর দেবে। এখন সাপ ছাপ বলো তো, ক্যালিফোর্নিয়া যেদিন নিখোঁজ হয়ে যায় সেদিন তুমি ওর শ্যাকে গিয়েছিলে কি না? সঙ্গে সঙ্গে জবাব দিল না জন। মার্শালের প্রশ্নে কিছুটা হলেও থমকে গেছে। ক্যালিফোর্নিয়ার সঙ্গে ওর দেখা হওয়া বা শ্যাকে যাওয়ার খবর মার্শাল জানল কিভাবে? নীরব সেলুনে ফিসফিসানি শুরু হয়েছে। আগ্রহ নিয়ে ঘটনা চাক্ষুষ করছে সবাই। মার্শালের ব্যগ্রতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে এরা এ কদিনে জনকে দেখেছে কম বয়সেও যথেষ্ট পরিণত ও পোরখাওয়া মানুষ হিসাবে। দুজনের দূরত্ব যে দেখবার মতো দৃশ্য হবে অনায়াসে অনুমান করে নিয়েছে সবাই। লোকজন আগ্রহ ভরে দেখছে কিভাবে এবারকার বিপদ সামাল দেয় জন ক্যালকিন। ফিসফিসানিটা একটু দ্রুত শুরু হয়েছে। খটকা লাগলো জনের। সম্ভবত মার্শালের উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে আগে থেকে জানে কেউ কেউ। অন্তত কিছু মানুষ তো অবশ্যই আগে থেকে তাদের জানিয়ে রাখা হয়েছে এবং হয়তো সে মোতাবেক প্রতিক্রিয়া দেখানোর নির্দেশও দিয়ে রাখা হয়েছে। মাইক পার্কার, বেন ব্লকার, প্রসপেক্টর আর জনকে ধাক্কা দিয়ে স্লাইসে ফেলে দিয়েছিল যে লোকটা, ওই চারজন ছাড়া বুড়ো ক্যালিফোর্নিয়ার সঙ্গে জনের সাক্ষাতের খবর অন্য কারো জানবার কথা নয়। প্রথম তিনজন মুখ খোলেনি। সেক্ষেত্রে চতুর্থজন যদি মুখ খুলে থাকে নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য কাজ করেছে তার পিছনে। সেদিন সকালে কালের সঙ্গে দেখা করেছিলাম ঠিকই, শেষে বলল জন। খেয়াল করলো ওর কথা শুনে জেরেমি সিস্টোর ছোট ও কুতকুতে চোখে উল্লাস ফুটে উঠল। ওখানে গিয়েছিলে কেন? মার্শালের পরের প্রশ্ন। জায়গাটা আমাদের রেঞ্জের অংশ, জানালো জন। রেঞ্জ ঘুরে দেখতে বেরিয়েছিলাম। জানতাম না যে পাহাড়ের উপর থাকে বুড়ো। ঘটনাচক্রে দেখা হওয়ায় কফি খাওয়ার ফাঁকে কিছুক্ষণ গল্প করেছি আমরা। ফিরে আসবার সময় বহাল তবিয়তে দেখেছি ওকে। সামনে ঝুঁকে এলো মার্শাল। কুৎসিত হাসি খেলে যাচ্ছে প্রায় মরার মতো ফ্যাকাশে ঠোঁটে। তুমি তাহলে স্বীকার করলে? বিদ্রুপ তার কণ্ঠে। সেলাই কাউকে ফেলে দেওয়ার আগ পর্যন্ত তার বহাল তবিয়তেই থাকবার কথা। উৎসুক দর্শকদের মধ্যে কে যেন তপ্ত স্বরে সমর্থন করল কথাটা, কণ্ঠে উস্কানি। খানিকটা বিস্ময় নিয়ে সেদিকে তাকালো জন ক্যালকিন। অবচেতন মনে বিপদের ঘণ্টা বাজছে। আজ করছে ঘোট পাকাচ্ছে একাধিক লোক মিলে। সম্ভবত একটা ফাঁদে ওকে ফেলতে চাইছে এরা। তুমি তাহলে ভাবছ ক্যালিফোর্নিয়াকে নদীতে ফেলে দিয়েছি আমি? অধৈর্য হয়ে গেছে জনের কণ্ঠ। অসন্তোষ ও ক্ষোভ উস্কে দিতে চাইছে রক্ত, কিন্তু নিজেকে কঠোর হস্তে সামাল দিল। তুমি বোধহয় একটু বেশি টেনে ফেলেছ মার্শাল, কিংবা জেগে থেকে স্বপ্ন দেখছ। ভাবছি না, বরং বলছি ওই জঘন্য কাজটা তুমি করেছ, সমান তেজে বলল লম্যান। ক্যালকে নদীতে ফেলে দিয়ে ওর শ্যাকে ফিরে গেছ তুমি। ক্যালের সোনার গুঁড়ো চুরি করেছ। চকির দৃষ্টিতে উত্তেজিত দর্শকদের একবার দেখে নিল জন। স্পষ্ট যে সন্দিগ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। সৃষ্ট ভালোই চাল দিয়েছে, সহজে পার পাওয়া যাবে না। সেলুনের অর্ধেক লোক এরই মধ্যে বিশ্বাস করে ফেলেছে অভিযোগটা। এদের চাউনিতে অসন্তোষ ও ক্ষোভ দেখা যাচ্ছে। কেউ নিশ্চয় তোমার কান পচিয়ে দিয়েছে, বিদ্রুপের স্বরে বলল জন। দর্শকদের গম্ভীর চাহনি গ্রাহ্য করছে না। ভুল কিছু তথ্য দিয়েছে তোমাকে। তুমি যে স্বীকার করবে না সেটা আগে থেকে জানি।
ক্রু হেসে বলল মার্শাল। নিজের ভূমিকা খুব উপভোগ করছে। বুঝতে পেরেছে কায়দা মতো পাওয়া গেছে ক্যালকিনকে। সব চাল যদি ঠিকঠাক মতো দিতে পারে কেউ আমার কান পচায়নি। জনি মেশনর নিজ মুখে বলেছে কথাটা। আর তুমি যখন ক্যালকে ধাক্কা দিয়ে স্লাইসে ফেলে দাও ওই মুহূর্তে নদীর উল্টো দিকে দাঁড়িয়েছিল জনি। পুরো ঘটনাই দেখেছ। ঘটনা এবার অনেক পরিষ্কার হয়ে গেল জনের কাছে। নামটা জানা দরকার ছিল। আচ্ছা, জনি মেশনর, স্মিথ হেসে বলল। এই মেশনারই ঠিক চাক্ষুষ সাক্ষী। আমাকে যখন অ্যাম্বুশ করতে চেয়েছিল লুস বেলেজার, তাই না? মার্শাল নট করতে খেই ধরল। খুব কাজের লোক তো, একেবারে সঠিক জায়গায় সব সময় উপস্থিত হয়ে যায়। সার্কেল বি নিশ্চয়ই খুব ভালো বেতন দেয় ওকে। এমন করিতকর্মার লোক কজন আছে? উত্তর দিল না মার্শাল। আসলে বুঝতে পারছে না কি বলবে। তবে অন্য একজন জনের কথার জবাব দিল। প্রকাণ্ড শরীরটা চেয়ার থেকে তুলে উঠে দাঁড়ালো সে। কুৎসিত ও আগ্রাসী মুখ বাড়িয়ে দিল সামনে। মানে? প্রায় খেকিয়ে উঠে জানতে চাইল কাল বেলেজার। এবার জন নিশ্চিত হয়ে গেল আসলে পুরো ব্যাপারটাই পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। সার্কেল বীর কুটচাল। ওকে ফাঁসাতে প্রায় নিখুঁত একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসল ঘটনা যাই হোক, নিজের মনোভাব বা অবস্থানের হেরফের করতে রাজি নয় জন। সামান্য পাশ ফিরে কাল বেলেজারের মুখোমুখি হলো। চোখে চোখ রাখল। তারপর স্পষ্ট নিষ্কম্প সুরে বলে দিল কথাগুলো। তোমাদের ওই মেশনর হচ্ছে একটা ডাহা মিথ্যুক। আর সেটা ব্লেজারদের না জানবার কথা নয়।